তো প্রথমে তো ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম। আর দর্শকদেরকে এটাই বলার, ইন্ট্রোডাকশনটা আমিই করিয়ে দিই। তো তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে পাপিয়া। এবং 2022-এর আমাদের যে পিএসসি যেই রেজাল্ট বেরিয়েছে, আপাতত যেটা রেজাল্ট বেরিয়েছে, তাতে পাপিয়ার কোন ডিপার্টমেন্টের নাম রয়েছে? আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। বাহ! তার মানে এমইডিতে রয়েছে, ঠিক। তার মানে র্যাঙ্কও যথেষ্ট ভালোই রয়েছে, সে নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এবারে যেটা মানে দর্শক জানতে চাইছে বারবারই একই জিনিস নিয়ে পড়ে। তো সাকসেস স্টোরি তো সকলেরই ধরো আস্তে 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 আসবে। আমি চেষ্টা করব যে 200 জন যারা রয়েছে তাদের বেশিরভাগ জনকেই কভার করার। তো এখানে দর্শকরা একটা জিনিস জানতে চাইছে যে তুমি হুম। মোটামুটি রিটিনে কত কাছাকাছি মার্কস কিরকম ছিল, এটা একটু যদি মানে তোমার আন্দাজ, এটা অ্যাপ্রক্সিমেট অবশ্যই, তাও মোটামুটি। আমার আমার মতে এটা আমার 135 এর মতো মার্কস ছিল। ওয়ান থার্টি আমি ফাইভের মানে হ্যাঁ। আচ্ছা। তো তুমি রিজার্ভ ক্যাটাগরির আন্ডারে পেয়েছো সেই হিসাবে হ্যাঁ। বলছো, তাই তো? মানে যেহেতু হুম। রিজার্ভ ক্যাটাগরির আন্ডারে তুমি রয়েছো। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, এটা অনেকেই জানতে চাইছিল। এবারে আরো একটা জিনিস নিয়ে আমাকে অনেকেই বলেছে, সেটা হচ্ছে যে ঠিক আছে, এবারে তো খুবই কম্পিটিশন অনেক হাই রয়েছে, কাট অফ অনেক বেশি গেছে। তো ইন্টারভিউ তোমার কেমন হয়েছিল, সেটা নিয়ে যদি একটু আমাদেরকে শেয়ার করো। ইন্টারভিউ আমার অ্যাভারেজ গেছিল। আম, আপনি যেরকম আমাকে সাজেস্ট করেছিলেন যে সয়েল মেকানিক্স অ্যান্ড সার্ভে থেকে পড়ে যেতে, তো আমাকে সেই দুটো বিষয় থেকেই জিজ্ঞাসা করা হয়েছে। আহ, মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বলবো না খুব হাই ছিল, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন ছিল। আচ্ছা, আচ্ছা, এখানে আহ, আরো একটা কথা যেটা আমার এখানে তোমাকে বলার রয়েছে বা সকলের কাছে একটু বলার রয়েছে, যে তুমি তোমার প্রোফাইলটা যদি একটু আমাদেরকে বলো, যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, সেটা যদি হুম। একটু আমাদের সাথে ডিসকাস করতে করো। আর তুমি লাস্ট কি কাজ করতে, তারপর আমি ফার্দার বলছি, আমি তো জানি ব্যাপারগুলো, এটা যদি একটু হুম। তুমি সকলকে বলো আর কি। আমি 2020 সালে ডিপ্লোমা পাস করেছি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক কলেজ থেকে। এবং তারপরে 2023 সালে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছি। তারপরে ক্যাম্পাসিং এর থ্রু হয়ে আমি ওয়ার্ল্ডলি সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর আন্ডারে 2 বছর অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাজ করেছি, মানে এখন আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাজ করছি। বেশ বেশ। এরপরে আমি যে কথাটা বলি, এটা তোমার জন্যও হবে এবং দর্শকদের জন্যও হবে। সেটা হচ্ছে যে পাপিয়াকে আমি প্রথম দিনই, যখনই পাপিয়ার সাথে আমার ইন্ট্রোডাকশন হয়, তখন আমি একটা কথা পাপিয়াকে বলেছিলাম, যে পাপিয়া যে কাজগুলো করে, যে জব রেসপন্সিবিলিটিতে রয়েছে, আর আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, তার ওয়ার্ক রেসপন্সিবিলিটিটা প্রায় কিন্তু 180 ডিগ্রি এদিক ওদিক অনেকটাই। সেখানে আরো একটা ব্যাপার নিয়ে পড়ে, এটাও আমি পাপিয়াকে বলেছিলাম, সেটা হচ্ছে যে ওখানে তোমাকে কিভাবে নিজেকে তুমি প্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট করবে, যাতে তুমি বোঝাতে পারো যে তুমি ওখানে যে কাজ ফার্দার করতে পারবে। কারণ এরকম হতেই পারে যে তোমাকে তো সবসময় ডিজাইন বা এই সমস্ত কাজ নিয়ে থাকতে হবে না, তোমাকে সাইটে যেতে হতে পারে, বা সাইটে সেই সমস্ত জিনিসপত্রগুলো। তো সেটা খুব ভালো করে নিশ্চয়ই তুমি ইন্টারভিউতে সেটা বোঝাতে পেরেছো। তো সেই জন্যই তুমি হয়তো সফল হয়েছো, কারণ ইন্টারভিউর নাম্বারটাও খুবই ম্যাটার করেছে। হ্যাঁ, কারণ অনেকেই 50-60 এরকম নাম্বার রয়েছে। এবং ইউআর এর ক্ষেত্রেই আমি বলছি, আমার কাছে অনেকেরই আছে যাদের নাম্বার 150, 152 এরকম জাস্ট একটা নাম্বার ছিল। তারা কিন্তু 65, 70 এরকম টাইপের একটা আইডিয়া করছে, এরকম নাম্বার পেয়ে মোটামুটি ইরিগেশন ডিপার্টমেন্ট বা ভালো ডিপার্টমেন্ট গুলোতে গেছে। তো সেগুলো ম্যাটার হয়েছে, অবশ্যই অবশ্যই। তো তুমি খুব ভালো নিশ্চয়ই সেই জায়গাগুলোকে কভার আপ করেছো। আহ, নিশ্চয়ই আমার পয়েন্টগুলোকে মাথায় রেখেছিলে, নইলে তো ভালো ডেলিভার করেইছো আর কি। যাই হোক, গুড গুড। তো কংগ্রাচুলেশন, ভালো কথা। থ্যাংক ভালো ইউ। করে জয়েন হয়ে যাও। আর আরো একটা কথা যেটা আমি জানি তুমি জানো, তো সেটা যদি একটু সকলের সাথে শেয়ার করো, যে তোমার স্ট্রাগেলটা কিরকম ছিল। কারণ রিসেন্টলি তো তুমি অনেক কিছু আমার সাথে শেয়ার করেছিলে, সেগুলো যদি একটু বলো যে কিরকম ভাবে তুমি স্ট্রাগল করেছো। কারণ অনেকেই আছে যে পরিবারের চাপ খেয়ে বা পরিবারের চাপের জন্য পড়াশুনো ছেড়ে দেয় এবং খুব সহজে হার মেনে নেয়। অনেকেই রয়েছে, অনেককেই দেখেছি খুব তাড়াতাড়ি হার মেনে যায়। তো সেই জায়গাগুলো তুমি কিভাবে কোপ আপ করেছো, কোপ আপ উইথ হয়েছো সেই জায়গাগুলোর সাথে? এখানে আমি বলবো হার মেনে যাওয়ার কিছু নেই। মানে আমাদের লাইফ সবসময় আমাদেরকে চান্স দেয় আমাদের বেটার কিছু করার জন্য। যেমন আমি আমার
মে মাসে আমার ফাইনাল সেমিস্টার এক্সাম ছিল, তারপরে জুলাই আমাদের পরীক্ষা হয়েছে। তো আমার অনেকটা মানে ডিসকন্টিনিউ হয়ে গেছিল প্রিপারেশন থেকে, তারপরে প্রিপারেশন করে নিয়ে আমি পরীক্ষাটা দিয়েছি। তারপরে যখন রেজাল্ট বেরোলো, যেখানে দেখলাম যে আমার একটু কম নাম্বার হয়েছে, তখন আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম। তারপর আপনার যে ভিডিও গুলো দেখলাম, ভিডিও দেখে বুঝতে পারলাম যে কিরকম কিরকম প্রশ্ন আসতে চলেছে। আপনি আমাকে অনেক সাজেস্ট করেছেন কিভাবে কথা বলতে হবে, কি বলতে হবে, কি পড়তে হবে, এগুলো অনেকটাই মোটিভেট করেছে আমাকে। অনেকটা ডিমোটিভেট হয়ে গেছিলাম প্রথমের দিকে, যে এত কম মার্কস নিয়ে কি আমি কি চাকরি পাবো, হয়তো ওখানে গিয়ে নিয়ে আমাকে বলবে তুমি তো অনেক কম নাম্বার পেয়েছো। কিন্তু তারপরেও আমি ওই জিনিসটাকে ওভারকাম করে নিয়ে একটা ভালো ইন্টারভিউ দিয়ে শর্টলিস্ট হয়েছি, মানে সিলেকশন হয়েছে। না, সে তো ঠিক আছে, সেটা তো তুমি এইটুকুর কথা বললে। তোমার পারিবারিক যে স্ট্রাগল সেটার একটু কথা বললে বেটার হয়, যেটা তো আমি আমি জানি, কিন্তু সেটা তুমি একটু এক্সপ্লোর করো, সকলকে সেই জিনিসটা একটু বলো পারিবারিক যে কতটা প্রেসার তোমার উপর এসেছিল। হ্যাঁ, সেই প্রেসার গুলোকে তুমি কিভাবে কন্ট্রোল করেছো। হুম, পারিবারিক দিক থেকে বলতে গেলে আমার বাবা অনেকদিন আগেই মারা গেছেন, 10 বছর হয়ে গেছে। আর তারপর থেকে একটা পড়াশোনা করা, মানে সবকিছু নিজেকে মেনটেন করে চলা, যে আমাকে একটা চাকরি পেতে হবে। যেরকম আমি কলেজের ক্ষেত্রেও আমি কি ক্যাম্পাসিং এ অনেকটা জোর দিয়েছিলাম যে ক্যাম্পাসিং আমাকে পেতে হবে। তারপর আমি জেইতেও অনেকটা চেষ্টা করেছিলাম যে জেইতে যেমন আমার এই বছরেই হয়ে যায়, কেননা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে গেলে খুবই ভালো হয়। মাঝে হয়তো প্রাইভেট কোম্পানির জন্য অনেকটা চাপটা বেড়ে গেলে তখন স্ট্রাগলটাও বেড়ে যায় হুম। পড়াশোনায়। সেই জন্য মানে মানে একটা জবের সাথে সাথে প্রিপারেশন করতে গেলে অনেকটা মানে যারা হচ্ছে ফুল টাইম দিচ্ছে তাদের থেকে একটু মনে হয় যে ডিপ্রেশনে চলে যায় মানুষজন, যে আমি কম পড়ছি, কিন্তু সেটা ভাবার কোনো বিষয় নয়। সবাই ঠিক মতে পড়লে সবাই সবকিছু ক্র্যাক করতে পারবে। ঠিক ঠিক। সেটাতেও ঠিক কথাই, সে কথাটা তো অবশ্যই। বাট যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি দেখো, আমি একটু অন্য ভিউতেই বলবো। সেটা হচ্ছে যে এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ চালনা শক্তি, মানে ওই জিনিসগুলো তোমার সাথে হয়তো না ঘটলে তুমি আজকে এতটা স্ট্রং হতে না, বা তোমাকে ওরা ব্যাকআপ দিত না যে ঠিক আছে আরো এগিয়ে যেতে হবে, আরো বেটার করতে হবে। কারণ এইরকম হুম। কম এজে তোমাদের মতো, তুমি 2020-তেই জাস্ট ডিপ্লোমা পাস করেছো, 23-এ বিটেক পাস করছো, মানে এত কম এজে এসে একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া এটা খুব কম লোকেরই হয়। অনেকেই লড়াই করছে 32 বছর, 35 বছর, 36 বছর, এমন 42 বছরও মানুষজন আছে আমার কাছে। হ্যাঁ, তারাও এখনো লড়াই করেছে। তো তুমি অনেক কম এজে সেই জায়গাটা অ্যাচিভ করেছো, তো এটা খুবই একটা ভালো বিষয়, ভালো দিক। যাই হোক, তো বেটার বেটার অবশ্যই। আচ্ছা, আরো একটা প্রশ্ন যেটা আমি আমার এই সাকসেস স্টোরি সিরিজে সকলকেই করছি, সেটা হচ্ছে যে তুমি একটা সরকারি জব পেয়েছো, তো এটাই কি তোমার কাছে সাকসেস, নাকি সাকসেস বলতে তোমার লাইফে অন্য কিছুও রয়েছে, নাকি মনে হচ্ছে যে না আমি সাকসেস পেয়ে গেছি, এরকম কি ব্যাপার হচ্ছে? মানে তোমার মতে সাকসেস ব্যাপারটা কি, তোমার কাছে কি সাকসেস ব্যাপারটা? সাকসেস বলতে একটা চাকরি পেয়ে গেছি, সাকসেসফুল হয়ে গেছি, এটা আমার কাছে নয়। সাকসেস মানে আমার লাইফে হয়তো আরো অনেক কিছু গোলস আছে, সেগুলো অ্যাচিভ করা। তার মধ্যে হয়তো আমাদের নিজের নিজস্ব নিডস ছাড়াও হয়তো আমার প্রফেশনাল লাইফ আমি কিভাবে আরো এগিয়ে যেতে পারবো এটার উপরে, সেগুলো সবকিছুতে অ্যাচিভ করাটাই আমার কাছে সাকসেস। আচ্ছা, বেশ বেশ। অ্যাচিভমেন্ট তোমার কাছে সাকসেস, মানে ওয়ান টাইপ অফ ড্রিম ফুলফিলমেন্ট হওয়া, তাই তো? ড্রিম ফুলফিলমেন্ট হওয়া, ঠিক ঠিক ঠিক। মানে এটা থেমে থাকা নয়, আসল না। কথা। এই জায়গাতে থেমে যাওয়া নয় যে এটাই আমি সাকসেস অ্যাচিভ করে ফেলেছি, এটাই আমার জীবনের এন্ড, সেরকম নয়, তাই তো? না। হুম। বেশ 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 বেশ। আচ্ছা, যেটা আরো আরো একটা জিনিস আমি সকলকেই বলি বা বলছি, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু না, মানে মানুষই বলবো, কারণ স্টুডেন্ট আছে, অনেকেই ফ্যামিলি ম্যান হয়ে গেছে, অনেক মানুষজন লড়াই করছে রোজ যে কিছু হোক, একটা আমি সরকারি চাকরি পাবো, একটা আমি বেটার লাইফ দেখবো। তো প্রচুর লড়াই করছে। অনেকে আছে যারা আমি জানি, যারা আহ, মানে মোটামুটি 12 ঘন্টা 13 ঘন্টা জব করে এসে তারপরেও রাতে 1 ঘন্টা 2 ঘন্টা হলেও পড়তে বসে। তো তারা কিন্তু অনেকে আছে আবার সাফল্য পায়নি, বা জব পায়নি। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সেই অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে তোমার কি বলার রয়েছে? আমি বলবো যে তারা যেন হাল না ছেড়ে দেয়, কোনো মতেই যেন তারা ডিমোটিভেট না হয়ে পড়ে। কেননা
এই সরকারি চাকরিটা খুবই লাকের ওপরেও অনেকটা ডিপেন্ড করে। তো একটা ধৈর্য ধরে পড়ে যেতে হবে। আমাদের পরের পরীক্ষাগুলোর জন্য অনেকগুলো রকমেরই পরীক্ষা হয়, শুধুমাত্র যে পিএসসির উপরে ডিপেন্ড করে তা নয়। সব রকমের পরীক্ষাই দেওয়া উচিত, আর হাল যেমন তারা না ছেড়ে দিয়ে কন্টিনিউয়াস পড়াশোনাটাকে চালিয়ে যায়, এটাই বলছি। বেশ, সেটাই সেটাই, তাদেরও ভালো হোক। তার যারা অনেক চেষ্টা করেছিল, হয়তো 0.33-র জন্য অনেক স্টুডেন্টের কেটে গেছে অনেকের, কারণ বুঝতেই পারছো প্রচুর মানে প্রচুর কঠিন একটা ব্যাপার হয়েছে। মানে আহ, একটা হিসাব করছিলাম, ব্যাক ক্যালকুলেশন, আমাদের আমাদের তো কিছু ডাটা রয়েছে। ব্যাক ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 212-13 পেয়েছে এরকম ছেলে রয়েছে, তাদের র্যাঙ্ক হয়তো 340, 360 এরকম হয়ে গেছে। মানে 212 পেয়ে পরে 360। তো মানে টোটাল ওভারঅল র্যাঙ্কের কথা বলছি। তো হুম। মানে কম্পিটিশনটা হিউজ টাফ হয়েছে, হিউজ টাফ হয়েছে। যাই হোক। আচ্ছা, আরো একটা কোশ্চেন, আরো একটা কথা, সেটা হচ্ছে যে হুম। তোমার এই এই যে সাফল্য, মানে যেটুকু আপাতত সাফল্য, এটাকে পুরো সাফল্য তোমার কথাতেও বলছি না, আপাতত সাফল্যতে ফ্যামিলি কি রকম ভাবে রিয়াক্ট করছে, বাড়ির সকলে কি বলছে? বাড়ির সকলে অত্যন্ত খুশি যে আমি একটা চাকরি পেয়েছি। উম, সবাই খুবই খুশি, খুবই নেক্সট খুশি, অনেক থিঙ্কিং কম কি বয়সে এখন, আমি নেক্সট থিঙ্কিংটা চাকরি কি? পেয়েছি। নেক্সট নেক্সট থিঙ্কিংটা কি? থিঙ্কিং, নেক্সট থিঙ্কিং এই জন্য আমি টার্গেট। গুড গুড গুড, মানে থেমে থাকলে চলবে না, রাইট রাইট। বেশ বেশ বেশ, এটা 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 সত্যি খুব অ্যাপ্রিসিয়েবল। অনেকে আছে এখানে থেমে যাবে, এরপরে আর এগোতে চাইবে না। বাট যখন অপরচুনিটি রয়েছে, ভালো অপরচুনিটি যখন সামনে রয়েছে, কেন সেটা চেষ্টা করবে না? কারণ জুনিয়র ইঞ্জিনিয়ারে তোমাকে 8 বছর থাকতে হবে, তারপর পরীক্ষা আছে, সেই পরীক্ষায় পাস করো, তারপরে আবার নাম বেরোবে, নামের পরে শিডিউল, অনেক কিছু ব্যাপার রয়েছে। সেই জায়গাগুলোকে যখন তোমার কোয়ালিফিকেশন রয়েছে, অবশ্যই সেই জায়গাটা অবশ্যই দেখা উচিত। এবং আরো একটা বড় কথা হচ্ছে, তুমি যখন এই ইন্টারভিউ দিতে যাবে, তখন যখন তুমি বলবে যে তুমি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার এখন কাজ করো, তো সেটা আরো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে, অনেকটাই ভালো হবে। তখন ওরা আহ, মানে কি বলবো তোমাকে প্রেফার করে, মানে যেরকম প্যানেল চলছে তাতে এরা প্রেফার করে। এবারে নতুন প্যানেল যদি আসে, নতুন মানুষজন যদি আসে, তাদের ক্ষেত্রে কি হবে আমি জানি না, বাট যদি পুরোনো প্যানেলের জিনিসপত্র চলে, তারা কিন্তু এই জিনিসটাকে খুব প্রেফার করে। এবং তারা সেই সুযোগগুলো কিন্তু দেয়, যেমন অপূর্ব ভৌমিক স্যার এবারে অনেক ছেলেকে সুযোগ দিয়েছে। এবং সত্যি ট্রু জেন্টেলম্যান উনি। এবং সত্যিকারেরই মানে ওনার জন্য অনেকেরই চাকরি হয়েছে সত্যিকারের, উনি অনেক হেল্প করেছেন। যাই হোক, ঠিক আছে। তাকে কোনোদিন সামনাসামনি দেখা হলে অবশ্যই থ্যাংক ইউ বলার উচিত আমাদের সকলেরই, যারা সেই জায়গাটার সুযোগগুলো আমরা পেয়েছি, দেখেছি। তিনি অনেক সাহায্য করেন, এবং ইন্টারভিউতে অনেকেই আমাকে বলেছে যে ঘাবড়ে গেছিল, তারপরে অপূর্ব ভৌমিক স্যার তাদেরকে ব্যাকআপ করেছে, সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, পারবে, তুমি পারবে, এই কথাটা ইন্টারভিউতে কজন বলে যে তুমি পারবে, চেষ্টা করে দেখো, এই জিনিসগুলোর জন্যই ভালো লাগে আর কি। যাই হোক, পাপিয়া, ধন্যবাদ তোমাকে। নেক্সট লাইফের জন্য অল দ্য বেস্ট। খুব তাড়াতাড়ি তোমাদের পিভিআর হয়ে যাক, মেডিকেল হয়ে যাক, জয়েন করো। এবং জয়েন করার পরে অবশ্যই একদিন রিউনিয়ন হবে, অবশ্যই সকলের সাথেই দেখা করার আমি চেষ্টা করব। হ্যাঁ। আর অল দ্য বেস্ট। নেক্সট পড়াশোনা ছেড়ো না, কারণ যে প্রিপারেশনটা রয়েছে সেই প্রিপারেশনটা কিন্তু মানে কন্টিনিউ করো। আমি এমন বলছি না যে রোজ পড়াশোনা, সেটা বলছি না, বাট কন্টিনিউ করো প্রিপারেশনটা, যাতে সামনে পরীক্ষাগুলোতে যাতে বেটার অপরচুনিটি তোমার হাতে থাকে। অল দ্য বেস্ট, ভালো হোক, হ্যাঁ। থ্যাংক ইউ। চলো, রাখলাম।